মেয়েটার গায়ের থেকে যখন সবকিছু খুলছিল সে একটা একটা করে, তখন ভাবতেও পারেনি এর ফল কি হতে চলেছে। মেয়েটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে দৌড়চ্ছিল প্রাণপণে। ঠিক এই সময় ঝড় বৃষ্টি শুরু হয় প্রচণ্ড, এবং মেয়েটাকে দেখা যায় সে নদীতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু কাহিনী তো সবে শুরু। কি হয়েছিল সেদিন মেয়েটার সাথে তারপর, আর এই লোকটার মাথা কেন ইলেকট্রিক উনানের মধ্যে ঢোকানো হচ্ছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। চলো শুরু থেকে শুরু করা যাক। একটা সেরা সার্ভাইভাল রিভেঞ্জ মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস দ্য লাস্ট হাউস অন দ্য লেফট। মুভি শুরু হয়, দেখানো হয় একটা পরিবারকে। জন একজন ভালো ডাক্তার, তার স্ত্রীর নাম এমা এবং তাদের মেয়ের নাম ম্যারি। ম্যারি একজন ভালো সাঁতারু ছিল। তারা কিছুদিন ছুটি কাটানোর জন্য শহর থেকে অনেকটা দূরে একটা নির্জন জায়গায় তাদের একটা গেস্ট হাউসে আসে। এখানে আসার পর ম্যারি তার পুরনো বান্ধবী পেইজের সঙ্গে দেখা করতে যায়। বান্ধবী পেইজ একটা দোকানে ক্যাশিয়ার হিসাবে কাজ করত। ম্যারি আর পেইজের কিন্তু অনেক দিন পরে দেখা। পেইজের দোকানে এই সময় একটা কাস্টমার আসে। ছেলেটা অল্প বয়স্ক, নাম জাস্টিন। জাস্টিন একটা সিগারেটের প্যাকেট চায়, এবং এই সিগারেটের প্যাকেট থেকেই এই সমস্ত ঘটনা শুরু হয়। জাস্টিনের কাছে প্রাপ্ত বয়স্ক হওয়ার কোনো আইডি প্রুফ ছিল না, তাই পেইজ তাকে সিগারেট দিতে অস্বীকার করে দেয়। কারণ পশ্চিমের বিভিন্ন দেশে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে সিগারেট বিক্রি করা হয় না। জাস্টিন পেজকে বলে, তুমি যদি আমাকে একটা সিগারেটের প্যাকেট দাও তাহলে আমি আমাদের হোটেল রুমে তোমাদেরকে নিয়ে যাব, যেখানে নেশা এবং ধূমপান করার মতো এমন কিছু সামগ্রী আছে আমার কাছে যা অন্য কোথাও পাওয়া যায় না। পেজ ছিল ঘোর নেশাখোর। সে ম্যারিকে সাথে করে গাড়িতে করে জাস্টিনের জায়গায় গিয়ে পৌঁছায়। জাস্টিন এবং পেজ প্রথমে ধূমপান করে এবং অনেকক্ষণ পরে ম্যারিও তাদের সঙ্গে যোগ দেয়। ম্যারি সেদিন রাতের বেলা নিজের মাকে ফোন করে জানিয়েছিল, আজকের রাতটা অনেক দিন পরে আমি আমার পুরনো বন্ধু পেজের সঙ্গে কাটাতে চাই। ম্যারির মা এমা কিন্তু কিছুতেই মেনে নিতে চায় না যে তাদের মেয়ে রাতের বেলায় বাইরে কাটাবে, কারণ ম্যারি এখনো ছোট, মাত্র 17 বছর বয়স। কিন্তু ফোনে তাদের কথাবার্তা সম্পূর্ণ হওয়ার আগেই নেটওয়ার্ক না থাকাতে কলটা কেটে যায়। একই সাথে দেখা যায় সেই এলাকায় কিন্তু বড় সড়ো একটা ঝড় আসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। হোটেলের সেই রুমটাতে জাস্টিন, ম্যারি এবং পেজ তিনজন মিলে সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় জাস্টিন সেখানে একা নেই। জাস্টিনের পরিবারেরও কিছু সদস্য ছিল। জাস্টিনের বাবা, যার নাম ক্রুক, কাকা যার নাম ফ্রান্সিস, এবং তার বাবার একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম স্যাডি। এখানে বলে রাখি, জাস্টিনের মা ছিল না, অনেক বছর আগে মারা গেছে। জাস্টিন ভাবতেও পারেনি যে হঠাৎ করে তার পরিবারের লোক এই সময় ফিরে আসবে। ক্রুক অর্থাৎ জাস্টিনের বাবা এসব দেখে খুব রেগে যায়, কারণ জাস্টিন দুজন অজানা মেয়েকে ঘরে ঢুকিয়েছিল। এবং এখানে দেখা যায় জাস্টিনের পরিবারের মানুষদেরকে দেখতে ভালো মানুষ মনে হলেও তারা আসলে সবাই ক্রিমিনাল ছিল বা অপরাধী ছিল। তারা কদিন আগে কিছু অপরাধ করেছে এবং সেই অপরাধ করে তারা পালিয়েছে। বর্তমানে পুলিশ তাদেরকে খুঁজছে। প্রত্যেকটা খবরের কাগজে এই তিনজনের ছবি ছড়িয়ে গেছে, এবং এই জন্য তারা দিনের বেশিরভাগ সময় এই হোটেলের কামরার মধ্যে লুকিয়ে থাকে। শুধুমাত্র জাস্টিন ছিল একমাত্র পরিবারের মধ্যে নির্দোষ মানুষ, তাই খাবার দাবার আনতে যাওয়া বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য এই মানুষগুলো জাস্টিনকে ব্যবহার করত। দুজন অচেনা মেয়েকে এরকম করে তাদের হোটেল রুমে দেখে ক্রুক এবং ফ্রান্সিসের মনে সন্দেহ হয়। তারা ভাবতে থাকে, এই মেয়ে দুটো যেহেতু আমাদের চেহারা দেখে নিয়েছে, সুতরাং কালকে যদি নিউজ পেপারে আমাদের ছবি দেখে, হয়তো এই মেয়ে দুটো বাইরে বলে দিতে পারে যে আমরা এই হোটেলে লুকিয়ে থাকি। এবং এই জন্য তারা পেজ এবং ম্যারিকে কিডন্যাপ করে নেয়। ম্যারি এবং পেজ অত্যন্ত ভয় পেয়ে যায়। তারা বারবার করে বলতে থাকে, আমাদের ছেড়ে দাও, পুলিশকে আমরা কিছু জানাবো না। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। ক্রুক তাদের কথা না মানলে ম্যারি এবং পেজ পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে আর বেরোতে পারে না। ক্রুক বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য নিরাপদ নয়, সুতরাং ক্রুক তাদেরকে কিডন্যাপ করে ম্যারির গাড়িতে করেই সেই শহর ছাড়ার জন্য রওনা দেয়। ফ্রান্সিসকে দেখা যায় সে পেজের শরীরের মধ্যে বারবার স্পর্শ করতে শুরু করে, কিন্তু তারা অসহায় ছিল, তাই সবকিছু সহ্য করে নেয়। তারা হাইওয়ের দিকে রওনা দেয়, কিন্তু তাদের রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যায়, তাই ক্রুক বুঝতে পারে না যে কোন দিকে যাওয়া উচিত, ডান দিক না বাম দিক। মেরি সুযোগ বুঝে তাদেরকে ভুল রাস্তা দেখিয়ে দেয়, কারণ সেই রাস্তায় গেলে পথে তাদের গেস্ট হাউস পড়বে। এবং মেরি যখনই তাদের কটেজের গলিটা দেখতে পায়, হঠাৎই গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। গাড়ির ভেতরে একে অপরের উপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ধস্তাধস্তির কারণে ক্রুক গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাশের জঙ্গলে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটা। সবাই অনেকটাই আহত হয়ে যায়, কিন্তু ম্যারি তাও পালানোর চেষ্টা করতে থাকে। স্যাডি আর ফ্রান্সিস পেজকে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করে। স্যাডি যখন ম্যারিকে আক্রমণ করতে যায়, তখন পেজকে দেখা যায় একটা গাছের ডাল তুলে নিয়ে স্যাডির পেটে আঘাত করে। এতে স্যাডি ম্যারির উপর থেকে সরে যায়, আর ম্যারি আর পেজ পালানোর একটা সুযোগ পেয়ে যায়। তবে ম্যারি পালানোর আগে ক্রুক তাকে ধরে ফেলে। স্যাডি আর ফ্রান্সিস পেজের পিছু করে তাকে ধরার চেষ্টা করে। পেজ দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায় সে। তাও সে হাল ছাড়ে না। দূরে একটা কারখানা দেখতে পায়, সাহায্যের জন্য বারবার চিৎকার করতে থাকে, কিন্তু কারখানার যন্ত্রের আওয়াজে তার চিৎকার কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পর স্যাডি আর ফ্রান্সিস তাকে ধরে আবার জঙ্গলের ভেতরে নিয়ে যায়, এবং ফিরে এসে পেজকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর ক্রুক তার ছেলে জাস্টিনকে বলে, এবার তোর পুরুষ হওয়ার সময় হয়ে এসেছে, যা মেয়েটাকে নিয়ে যা খুশি কর। এবং জোর করে দেখা যায় মেরির শরীরের বিভিন্ন জায়গায় জোর করিয়ে জাস্টিনকে দিয়ে স্পর্শ করায়। জাস্টিন নিজেও অসহায় ছিল। মেরি কোনো রকমে তাদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই মিলে তাকে জোর করে ধরে রাখে। পেজকে দেখা যায় যেহেতু মেরির সঙ্গে তারা সবাই মিলে জোর জবরদস্তি করছিল, সে বন্দি অবস্থাতেই ক্রুককে প্রচণ্ড গালাগাল করছিল। ক্রুক মারাত্মক রেগে যায় এবং পেজকে বারবার ছুরি মেরে পেজকে মেরে ফেলে।
মেরি অসহায়ভাবে তার বন্ধুর মৃত্যু দৃশ্য দেখে এবং মেরি পেজের মৃতদেহটাকে জড়িয়ে প্রচণ্ড কাঁদতে থাকে, কিন্তু তার করার কিছুই নেই। ক্রুক প্রচণ্ড রেগে যায় এবং মেরিকে মাটির মধ্যে চেপে ধরে। সে জোর করে মেরির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে এবং শুধু তাই নয়, ক্রুক বাকিদের সামনে মেরিকে ধর্ষণ করে। মেরি নিজেকে বাঁচাতে পারে না। জাস্টিনের কাছ থেকে বারবার সাহায্য চাইছিল, কিন্তু জাস্টিন মনে মনে সাহায্য করতে চাইলেও অসহায় ছিল। একসময় জাস্টিন সাহায্য করতে গেলে ফ্রান্সিস তাকে থামিয়ে দেয়। ধর্ষণ করার সময় ক্রুক মেরির গলার চেনটা খুলে ফেলে দেয়। সেই চেনটা জাস্টিন নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। পাশবিক ধর্ষণ শেষ হয়ে যাওয়ার পর মেরিকে দেখা যায় সে কোনো রকমে নিজের দেহের বাকি শক্তিটুকুকে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্য দিয়ে দৌড়তে থাকে। মেরি জানতো তার শরীরের যেরকম অবস্থা, সে বেশি দূর আর দৌড়তে পারবে না, আর ক্রুক এবং তার বাকি সঙ্গী সাথীরা তাকে আবার ধরে ফেলবে। তাই মেরি নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা নদীতে ঝাঁপ দেয়, কারণ সে ভালো সাঁতারু ছিল। সুতরাং নদীতে সে সাঁতার কেটে অনায়াসে সেখান থেকে পালাতে পারবে। কিন্তু দেখা যায় ক্রুক তাকে পেছন থেকে গুলি করতে থাকে এবং কয়েকবার চেষ্টা করার পর দুর্ভাগ্যবশত একটা গুলি ম্যারির পিঠে লেগে যায়। ম্যারি অজ্ঞান হয়ে জলে ভাসতে থাকে। এই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় জঙ্গলের মধ্যে। তাই ক্রুক, ফ্রান্সিস, স্যাডি, জাস্টিন এই ঘন জঙ্গলের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও আশ্রয় না পেয়ে নিকটবর্তী একটা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। এবং সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো, এই বাড়িটা ছিল ম্যারিদের কটেজ বা গেস্ট হাউস। তারা না জেনে ম্যারিদের গেস্ট হাউসে এসেই ওঠে আশ্রয় নেওয়ার জন্য। এবার কি হবে? কারণ যাদের মেয়েকে তারা অত্যাচার করে ধর্ষণ করেছে, তাদের বাড়িতে এই ঝড় বৃষ্টির রাতে আশ্রয় নিতে হয়েছে। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে এই অচেনা মানুষগুলোকে দেখে ম্যারির মা বাবা জিজ্ঞেস করে তারা কোত্থেকে আসছে। তারা মিথ্যে কথা বলে। তারা বলে, আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এবং আমরা নিরুপায় হয়ে আপনার বাড়িতে আশ্রয়ের জন্য এসেছি, কারণ এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাব। জন তার বাড়িতে এই মানুষগুলোকে আশ্রয় দেয়। জন একজন ভালো ডাক্তার ছিল এবং এই জন্য সে ফ্রান্সিসের চিকিৎসাও করে দেয়। এবং এমা সবাইকে গরম কফি দিয়ে বলে, এই ঝড় মনে হয় থামবে না আজকে রাতে, আপনারা এক কাজ করুন, আপনারা আমাদের আউট হাউসে আজকে রাতটা কাটিয়ে নিতে পারেন। জাস্টিন কফি খাওয়ার পর যখন নিজের কাপটা কিচেনে রাখতে চায়, সে ম্যারির ছবি দেখতে পায়। কেমন আতঙ্কের বিদ্যুৎ যেন তার মাথার ওপর দিক দিয়ে চলে যায়। সে বুঝতে পারে এমা আর জন আর কেউ নয়, ম্যারির মা বাবা। জাস্টিন কি করবে বুঝতে পারে না। সে ভাবতেও পারেনি যে মেয়েটাকে তার চোখের সামনে এত নৃশংসভাবে ধর্ষণ করা হলো এবং সে জানেও না মেয়েটা বেঁচে আছে কি মারা গেছে। সেই মেয়ের মা বাবার কাছে এসেই তারা সবাই আশ্রয় নিয়েছে। জাস্টিনের কাছে ম্যারির লকেটটা ছিল। সে ম্যারির লকেটটা কিচেনের টেবিলে রেখে দেয় এবং তারপর তারা সবাই মিলে সেই আউট হাউসে রাত কাটাতে চলে যায়। এই লোকগুলো যখন থেকে আশ্রয় চাইতে এসেছে, শুরু থেকে কিন্তু এমার এই লোকগুলোর ব্যবহার তেমন একটা সুবিধের মনে হয়নি। কিছু তো একটা সমস্যা আছে। এইসব কথাবার্তা বলতে বলতেই জন হঠাৎ করে বাইরে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে মনে হয় কেউ যেন দরজা নক করছে। বাইরে এত ঝড় বৃষ্টি, এই রাতে কে দরজা নক করছে? জন আর এমা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তারা অবাক হয়ে আশেপাশে খুঁজতে থাকে। কেউ তো একজন দরজা নক করেছিল, স্পষ্ট শুনেছে তারা। আশেপাশে খোঁজার পর তারা যা দেখে তাতে তাদের হোশ উড়ে যায়। দেখে তাদের মেয়ে ম্যারি আহত অবস্থায়, বলা ভালো প্রচণ্ড আহত অবস্থায় পড়ে আছে।